নমস্কার বন্ধু বান্ধবীরা। আমি তোমাদের ছোটু আবার ফিরে এসেছি তোমাদের কাছে আরেকটা ডিভাইন গল্প নিয়ে। আগের 2 এপিসোডে আমরা তোমাদের নিয়ে গেছি জগন্নাথ দেব আর সুভদ্রার রহস্যময় জগতে। আজকে সেই সূত্রটাই কন্টিনিউ করে আসছে আরেকটা মহিমান্বিত অধ্যায়, জগন্নাথ ত্রয়ীর তৃতীয় সদস্য, শক্তির প্রতীক বলরাম। বলরাম নামটা শুনলেই আমার মনে হয় 2 জিনিস, অপরিসীম শক্তি আর নিখাত ভাই বোনের প্রেম। ঠিক যেমন কৃষ্ণ সুভদ্রার টান, ঠিক তেমনই গভীর টান কৃষ্ণ আর বলরামের মধ্যেও। তাই ভাবলাম আজ যদি জগন্নাথের পরিবার নিয়ে কথা বলতে হয়, তাহলে বড় ভাই বলরামকে বাদ দিলে গল্পই অসম্পূর্ণ রয়ে যায়। বলরাম, যার নামেই আছে শক্তির স্পন্দন। জন্মের আগের কাহিনী এত অলৌকিক যে শুনলে শরীর শিউরে ওঠে। দেবকী আর বসুদেবের সপ্তম গর্ভে যখন তিনি এলেন, তখন চারদিকে আতঙ্ক, কারণ অত্যাচারী কংস দেবকীর সব সন্তানকে হত্যা করছে একে একে। তখন শ্রীহরির আদেশে যোগমায়া এসে সেই ভ্রূণকে দেবকীর গর্ভ থেকে গোপনে স্থানান্তর করে দেন নন্দের বাড়ি রোহিণীর গর্ভে। এই অলৌকিক ঘটনার জন্যই তাঁর আরেক নাম সংকর্ষণ, অর্থাৎ স্থানান্তরিত। রোহিণী দেবীর কোলে জন্ম নিল সেই শিশুটি, যাকে পরে গুরু গর্গাচার্য নাম দিলেন বলরাম। বল অর্থ শক্তি, রাম অর্থ আনন্দ। শক্তি আর আধ্যাত্মিকতার এই মেলবন্ধনই ছিল তাঁর পরিচয়। তিনি ছিলেন আদিশেষ নাগের অবতার। ঠিক যেমন রামচন্দ্রের সময় তিনি ছিলেন লক্ষণ, এবার তিনি এলেন জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে, যাতে আগের জন্মের অনুরোধ পূর্ণ হয়। কৃষ্ণ, যিনি ছিলেন নারায়ণ, আর বলরাম, যিনি ছিলেন শয্যারূপী অনন্তনাথ। এতই গভীর, এতই ডিভাইন এই সম্পর্ক। শৈশব থেকেই কৃষ্ণ আর বলরাম ছিল গোকুলের সেন্সেশন। যমুনার তীরে খেলাধুলো, বংশীর সুর আর দুষ্টু ছেলেবেলার কাণ্ড কারখানা, সবেতেই ভাই দুজন একে অপরের সহচর। কৃষ্ণ কখনো দুষ্টুমি করলে গোপীদের মাথায় হাত বুলিয়ে সামলে দিতেন বলরাম। আবার কখনো কৃষ্ণকে বাঁচাতে লাঠি হাতে দাঁড়িয়েছেন তিনি, ঠিক যেন পাহাড়ের মতো অবিচল। তিনি শুধু শক্তিশালী ছিলেন না, তিনি ছিলেন অপরিসীম ধৈর্যশীল। কৃষ্ণ তাকে অনেক সময় মজা করে জ্বালাতেন, হালকা টিজ করতেন, কিন্তু বলরাম হাসিমুখে সব সামলে নিতেন। আর অসুরবধ, উফ, সেটা তো বলরামের স্পেশাল অ্যাবিলিটি। দধিভক্ত, প্রলম্ব, বকল অনেক অসুরকে তিনি মুহূর্তে শান্ত করেছিলেন। তার লাঙল ছিল তার অস্ত্র, যার এক ঝটকায় পাহাড় টেনে আনতে পারতেন, আবার নদীর গতিও পাল্টে দিতে পারতেন। তাই তো তার আরেক নাম হলধর। কিন্তু শুধু শক্তিই নয়, বলরাম ছিলেন প্রেমিক। তার জীবনসঙ্গিনী রেবতী ছিলেন একেবারে অলৌকিক। সত্যযুগের নারী, অর্থাৎ 1 যুগ আগে জন্ম। রেবতীর পিতা কাকুদমি তাকে নিয়ে গিয়েছিলেন ব্রহ্মার কাছে সঠিক পাত্র খুঁজতে। কিন্তু ব্রহ্মলোকের সময় আর পৃথিবীর সময় তো এক নয়। সেখানে কিছুক্ষণ মানে পৃথিবীতে বহু যুগ কেটে গেছে। তাই ব্রহ্মা বললেন, তারপর যুগে বিষ্ণু আর অনন্ত শেষ অবতার নিয়েছেন কৃষ্ণ ও বলরাম হিসেবে। রেবতীর যোগ্যপতি তিনিই হবেন। এই শুনে রাজা পৃথিবীতে ফিরে দেখলেন যুগ বদলে গেছে। পরে রেবতী আর বলরামের অলৌকিক বিয়ে হলো। আর তখনই একটা মজার ঘটনা, রেবতী ছিলেন বলরামের চাইতে বিশাল লম্বা। তখন বলরাম তার লাঙ্গলের আঘাতে তার উচ্চতা সামঞ্জস্য করে দিলেন। এটা সত্যি পুরাণের এক ওয়ার মোমেন্ট। বলরাম ছিলেন অত্যন্ত পত্নীনিষ্ঠ। রেবতীর প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তিনি কখনো দ্বিতীয় বিবাহ ভাবেননি। তাদের 2 পুত্র, নিষাদ ও উলমুখ, আর এক কন্যা, বৎসলা। গুরু হিসেবেও তিনি অতুলনীয় ছিলেন। ভীম ও দুর্যোধন তাঁর ছাত্র ছিলেন। তিনি তাঁদের গদাযুদ্ধ শেখাতেন। যদিও পরে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি কোনো পক্ষ নেননি, কারণ তাঁর নীতি ছিল ভ্রাতৃত্ব ও সমতা। যুদ্ধের দিনগুলোতে তিনি তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছিলেন, এটাই তাঁর শান্তির পথ। তিনি চাইতেন না তাঁর 2 প্রিয় ছাত্র একে অপরের রক্ত ঝরাক, তাই নির্লিপ্ত থেকে গেলেন। জগন্নাথ সংস্কৃতিতে বলরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরীর রথযাত্রায় বলরামের রথ তালধ্বজ, আর তার রং সাদা। সুভদ্রা মাঝের রথে, কৃষ্ণ নীলচক্র তালধ্বজে। ত্রয়ীর এই রূপটাই পুরীর অলৌকিকতা। বলরামের চরিত্রে একটা মানবিক দিকও আছে, তিনি ছিলেন প্রাণপ্রিয়। এই কারণে অনেক সময় তিনি সমস্যায় পড়েছেন, কিন্তু তাঁর সত্যনিষ্ঠা, আধ্যাত্মিকতা আর বিশাল হৃদয় তাঁকে আলাদা করে রাখে।
সমস্ত জীবন তিনি কৃষ্ণকে আগলে রেখেছেন যেন একজন প্রকৃত বড় ভাই। আর যখন কৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন বলরাম গাছে ধ্যানমগ্ন অবস্থায় বসে নিজের অনন্ত রূপে লীন হয়ে গেলেন। তার শরীর থেকে প্রকাশ পেল সাদা সর্পরূপ, যা মিলিয়ে গেল কসমিক কনসিয়াসনেসে। তাই বলরাম শুধু এক চরিত্র নয়, তিনি শক্তি, তিনি ভ্রাতৃত্ব, তিনি আদর্শ, তিনি ধৈর্য, তিনি আধ্যাত্মিকতার প্রতীক। আজকের গল্প এখানেই শেষ নয়, এটা জগন্নাথ ত্রয়ীর আধ্যাত্মিক পথেরই পরের ধাপ। সুভদ্রা, কৃষ্ণের মতোই বলরামের অস্তিত্ব এই ডিভাইন ফ্যামিলির একটা অবিচ্ছেদ্য অংশ। আর এইভাবেই আমাদের সিরিজে 3টি সোনার সুতোর মতো গল্প একে অপরের সঙ্গে জুড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ছোটু আজ এখানেই শেষ করছে। হোপ তোমরা এনজয় করেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না। আর সামনে আসছে আরও অনেক ইভেন্ট গল্প, স্টে টিউনড। ধন্যবাদ।